আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বহু প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। নিঃসন্দেহে দিন যত যাবে ততই আমরা প্রতিযোগিতার আঁচ এবং প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা এগুলো নিশ্চয়ই অবলোকন করতে থাকব। এক্ষেত্রে আমাদের প্রত্যাশা হলো নাগরিক হিসাবে যে এই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এটি যেন উৎসব মুখর হয়, একে অন্যকে পেছনে ফেলা অথবা অন্যের থেকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বৈধ এবং নীতিজ্ঞান সম্পন্ন কৌশল কায়দা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য সেগুলো প্রয়োগ করবেন। এটার মধ্যে যেন প্রতিযোগিতার পরিবেশ থাকে, প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ থাকে, কোনো কারণেই যেন এটা হিংসা বা প্রতিহিংসায় রূপান্তরিত না হয়। ফলে এই রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতার মধ্যে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সৌজন্যতা থাকবে, সহমর্মিতা থাকবে, সহানুভূতি থাকবে এবং সর্বোপরি কোনো কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের পরিবেশ কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের বিশেষ করে শীর্ষ নেতৃবৃন্দকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মাঠ পর্যায়ে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা অথবা অনেকটা অনিয়ন্ত্রিত রাজনৈতিক কর্মীদের কর্মকাণ্ডে যদি কোনো বিতর্ক অথবা কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হয়, তৎক্ষণাৎ জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য যা যা মেজার্স নেওয়ার সেগুলো যেন তারা কার্যকরভাবেই সে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন। তাহলেই নির্বাচনের পরিবেশটি সুন্দর থাকবে, প্রতিযোগিতার আবহ থাকবে এবং যেটা আমাদের চিরাচরিত প্রত্যাশা যে একটা ফেস্টিভ্যাল, একটা উৎসবের মধ্যে আমরা এই নির্বাচনটি সম্পন্ন করতে চাই। নাগরিকদের এই যে সুপ্রত্যাশা এটি কোনো কারণে এই জন্য কোনো রাজনৈতিক দলের আচরণেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে সকলের প্রতি আমাদের সমভাবে অনুরোধ থাকবে। এই প্রসঙ্গে আমরা একটু উল্লেখ করতে চাই, খুব বেদনার সঙ্গে উল্লেখ করতে চাই, কিন্তু কিছু বিষয় হওয়া উচিত না সেরকম কয়েকটি ঘটনা ঘটে গেছে। আমি অন্তত ৩টি ঘটনার উল্লেখ করতে চাই। বিশেষ করে জামাত ইসলামী, যারা দীর্ঘদিন দেশের বর্তমান অবস্থায় প্রধানতম রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পার্টনার হিসেবে তারা রাজনীতি করেছেন, একসাথে তারা নির্বাচন করেছেন, আন্দোলন করেছেন, জোটবদ্ধভাবে তারা সরকার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। সেখানে তাদের মধ্যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সেক্ষেত্রে ভাষার ব্যবহার, কার্যক্রম, আচরণ এগুলো লাগাম ছাড়া হলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। জামাতে ইসলামীর ৩জন নেতার ৩টি ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই। প্রথমত আমির হামজা, বহুদিন থেকেই এই ভদ্রলোককে নিয়ে চরম বিতর্ক আছে। তিনি জামাত ইসলামীর প্রাথমিক তালিকায় প্রার্থী হিসেবে ঘোষণার পরেও তিনি একাধিক বিকৃত, নিন্দিত হওয়ার মতো কর্মকাণ্ড করেছেন, ভাষার ব্যবহার করেছেন, বিরুদ্ধচারণ করে তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেও অনেক কথা তিনি অনেক সময় বলেছেন, যার কারণে তাকে জামাত ইসলামী একবার লিখিতভাবে তাকে সতর্ক করেন। তিনি সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবেন না প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল এই প্রার্থী তাকে কেন জামাত, তিনি যে জামাতের কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইতিপূর্বে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ নাই। এমনকি তিনি হাসিনার আমলে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, হাসিনার প্রশংসা করে তিনি বক্তৃতা করেছেন, খালেদার নামের অর্থ বিকৃত করে তিনি বক্তৃতা করেছেন, তিনি ভারতীয় বলিউডের সেই সমস্ত উত্তেজক নায়িকাদের শারীরিক সৌন্দর্য এগুলো বর্ণনা করে তিনি ওয়াজ মাহফিলে একেবারেই ইসলামের সঙ্গে যায় না, নৈতিকতার সঙ্গে যায় না এমন ধরনের ভাষা বাক্য ব্যবহার করে তিনি ওয়াজ মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন। তার ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বিকৃতি সম্পর্কে অনেক জানলেওয়ালা লোকেরাই ইতিমধ্যে অভিযোগ করেছেন। তিনি ধর্মীয় বক্তা হিসেবে পরিচয় দেন, কিন্তু তার বক্তৃতার মধ্যে ধর্মের অনুশাসন, নীতি, নৈতিকতা এগুলো অনেক ক্ষেত্রেই তিনি এর ব্যতিক্রম ঘটিয়েছেন। অথচ জামাত ইসলামী সেই ব্যক্তিকে ওন করছেন। জামাতের কুষ্টিয়া সদর আসনে আরও উপযুক্ত প্রার্থী ছিলেন। ইতিমধ্যেই আমির হামজা সম্পর্কে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য করতে যেয়ে তাদের জেলার আমির দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। সেই জেলার আমির তিনিও একটি আসনে প্রার্থী হওয়ার যোগ্যতা ছিল, অথচ এই সমস্ত পুরনো পোড় খাওয়া
রাজনৈতিক নেতাদেরকে বাদ রেখে আমির হামজাকে কেন জামাত নমিনেশন দিল এবং সেই নমিনেশন এখনো কেন বহাল রাখলো, এই প্রশ্নটি জনমনে আছে। এই আমির হামজা সম্প্রতি মরহুম আরাফাত রহমান কোকো, যিনি আজ থেকে প্রায় 11 বছর আগে 2015 সালের 24 জানুয়ারি তিনি মজলুম হিসাবে মৃত্যুবরণ করেছেন। কেন বললাম মজলুম হিসাবে মৃত্যুবরণ? তিনি সরকারের নিপীড়নে দেশ ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছিল না। তার বড় ভাই অসুস্থ অবস্থায় লন্ডনে বসবাস করছেন, তাকে নিয়ে এক ধরনের দুশ্চিন্তা তার ছিল। তার মা ওই জানুয়ারি মাসে 5 তারিখ থেকে 2015 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে গুলশান কার্যালয়ে সরকারের বাহিনী কর্তৃক অবরুদ্ধ ছিলেন, নানা অনাচারের শিকার। সে দুশ্চিন্তাও নিশ্চয়ই সন্তান হিসেবে তার ছিল। একদিকে চিকিৎসা বঞ্চিত, আর একদিকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা, তাদের সান্নিধ্য বঞ্চিত হওয়া, আর একদিকে সরকারের এই ফ্যাসিস্ট আচরণে তার সীমাহীন দুশ্চিন্তা। তিনি নিজে শারীরিকভাবেও নানা রোগে আক্রান্ত ছিলেন। এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ফলে তার এই মৃত্যু মজলুমের মৃত্যু, জুলুমের শিকার হয়ে মৃত্যু। এবং তার মা সদ্য প্রয়াত, যিনি গণতন্ত্রের মাতা হিসেবে সর্বজন স্বীকৃত, যার মৃত্যুতে সারা দেশ সমভাবে সমবেদনা এবং শোকাহত হয়েছে। সেই মহিষী নারীর কনিষ্ঠ পুত্র, যিনি 11 বছর আগে মৃত্যুবরণ করেছেন, তাকে নিয়ে অত্যন্ত বিকৃত একটি নিকৃষ্ট পশুর সাথে তুলনা করে তার সম্পর্কে বিকৃত বক্তব্য দিয়েছেন এই আমির হামজা। তাকে জামাত কোনো কৈফিয়তের মুখোমুখি করেছে এমন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়নি। তিনি অবশ্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করে একটি ভিডিও বক্তব্য দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন, এবং তিনি দাবি করেছেন তার এই ভাইরালকৃত বক্তব্যটি, যেটি কুকুরের সঙ্গে তুলনা করা একজন মৃত মানুষকে, সেই বিষয়টি তিনি বলেছেন 2023 সালে নাকি এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। তো তিনি 2023 সালেও কি এরকম বক্তব্য দিতে পারেন? সেটি ন্যায়সঙ্গত, সেটি নৈতিক? কারণ কোকো মারা গেছেন 15 সালে, 8 বছর পরে 2023 সালে যখন তার মা জীবিত, সন্তানহারা মাতৃ হৃদয়ে ব্যথা বেদনা তৈরি করার মতো এই ধরনের বিকৃত কথা আমির হামজা কেন বলেন? এবং বলার পরেও সেই ভদ্রলোক বলতে আমার দ্বিধা হচ্ছে, তাকে জামাত ইসলামের মতো ইসলামের নামে রাজনৈতিক দল তাকে ওন করছেন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করেন। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং এই ধরনের কথাবার্তা কিন্তু ইলেকশনের পরিবেশ নষ্ট করবে। খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো নিশ্চয়ই বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর কাছে অত্যন্ত সমাদৃত নাম। তাদের নাম বিকৃত করা এটি খুব স্বাভাবিক আচরণ না, এটি স্বাভাবিক সমালোচনা নয়। আবার অন্যদিকে আমরা দেখলাম ঢাকা 17 আসনে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাচন করছেন, সেখানে জামাতে ইসলামী একজন চিকিৎসককে প্রার্থী করছেন, তার নাম ডাক্তার SM খালিকুজ্জামান। তিনি মাত্র এই 2-1 দিন আগে একটি কথা বলেছেন। এই ধরনের কথাও রাজনীতিতে প্রচন্ড ধরনের এনার্কি তৈরি করে। এটি লাগামহীন কথা, এটি নিজের অবস্থান না বুঝতে পেরে অত্যন্ত বিকৃত কথাই বলা যেতে পারে। তিনি বলছেন সব সাইজ হয়ে যাবে, অন্য রাজনৈতিক দলগুলোর কথা তিনি বলছেন, ঢাকায় কোনো সিট দেব না। এটি কি দম্ভক্তি, না এটি বাস্তবতা? যদি বাস্তবতা হয়েও থাকে, কিসের ভিত্তিতে বাস্তবতা? আর এই বাস্তবতার ভিত্তিতে রাজনৈতিকভাবে অপরিচিত একজন মানুষ, জামাত ইসলামীতেও তার নাম কখনো শোনা যায়নি, এমন একজন ব্যক্তি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, তিনি যে আসনে ইলেকশন করছেন, সেখানে তিনি সব সাইজ হয়ে যাবে এ ধরনের কথা বলতে পারেন? জামাত ইসলামী এই কথাকে স্বাভাবিক সমালোচনা হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে জামাতের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখার ক্ষেত্রে আন্তরিকতার অভাব নিয়েই যথারীতি প্রশ্ন উঠবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোনয়নপত্র দাখিল হওয়ার পরে যখন তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলো, তখন তিনি আরো কয়েকটি কথা বলেছেন, যেগুলো তার পজিশনে তারেক রহমানের সম্পর্কে বলাটা কতটা সঙ্গত এ বিচার জনগণের হাতেই ছেড়ে দিলাম। আর জামাত ইসলামী যদি তাদের এই প্রার্থীকে সতর্ক করতে পারে অথবা সঠিক কথাবার্তা আচরণ করতে বাধ্য করার মতো কোনো ব্যবস্থা নেন, তাহলে জামাতকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। তিনি আরো বলছেন, তারেক রহমানকে আমি চ্যালেঞ্জ মনে করি না। তিনি এও বলেছেন
যে রাজনীতিতে তারেক রহমানের কি অবদান আছে, তার থেকে তিনি নাকি বেশি অবদান রেখেছেন রাজনীতিতে। বিশেষ করে এই আসনে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি জনপ্রিয় বলেই বিএনপি জোট তাদের প্রার্থী পরিবর্তন করেছেন। তারেক রহমানকে তিনি নির্দ্বিধায় খুব অল্প আয়াসেই তিনি পরাজিত করবেন এমন উচ্চাশাও তিনি ব্যক্ত করছেন, করতেই পারেন। যিনি প্রার্থী হন তিনি নিশ্চয়ই বিজয়ের প্রত্যাশা করেন, কিন্তু সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, তারেক রহমানকে কোনো চ্যালেঞ্জ মনে করি না, তারেক রহমানের থেকে রাজনীতি তার অবদান বেশি, এই চারটি বাক্যের বিষয়ে জামাতের প্রতিক্রিয়া আমরা দেখতে চাই। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি রাকসু জিএস সালাউদ্দিন আম্মার, ইনি নির্বাচিত হওয়ার পর থেকেই নানা বিষয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন। তিনি ভিন্ন মতাবলম্বী জিনদেরকে পদত্যাগপত্র তিনি লিখে নিয়ে যান এবং ফোন করে তাদেরকে ডেকে সেখানে স্বাক্ষর করার জন্য হুমকি প্রদর্শন করেন। এ ধরনের কাহিনী দেখেছি। তিনি ওসমান হাদির মৃত্যুর পরে ইনকলাব মঞ্চে যে ধরনের বিকৃত ভাষা ব্যবহার করে স্লোগান দিয়েছেন, একটি দেশের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, কয়েক হাজার ছাত্র ছাত্রীর যিনি প্রতিনিধিত্ব করেন, তার মুখে এই উচ্চশিক্ষাঙ্গনের একজন নির্বাচিত জিএসের মুখে এই ভাষা, আমরা স্বাভাবিক ভদ্রলোকরা এটি শুনতে অভ্যস্ত না, বা শুনলে আমরা এটা স্বাভাবিকভাবে নিব এবং এটা একটা প্রতিক্রিয়া এমনটি ভাবতে আমরা রাজি না। সেই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের একজন শিক্ষক এবং তিনি জিয়া পরিষদ রাজশাহী জেলার প্রেসিডেন্ট। তার তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার তিনি প্রথমে ফেসবুকে পোস্ট দিলেন, তিনি দুপুর 2টা পর্যন্ত টাইম দিলেন, এর মধ্যে ব্যানার সরিয়ে নেওয়ার জন্য তিনি ওই শিক্ষককে আলটিমেটাম দিলেন। শিক্ষক এই কাজটি না করায় তিনি ফেসবুক লাইভে এসে সেই ব্যানার ছিঁড়ে এক ধরনের দম্ভক্তি, এবং সেই ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবিও ছিল, তারেক রহমান ছবিও ছিল, সেই ব্যানারটি তিনি ছিঁড়েছেন। এটি বিকৃত মানসিকতা, এটি দম্ভক্তি, এটি অহংকার, এটি অসৌজন্যমূলক এবং একই সঙ্গে সভ্যতা বর্জিত আচরণ। এই ঘটনাটি 18ই জানুয়ারি ঘটার পরে এ পর্যন্ত জামাত ইসলামী তাকে কোনো সতর্ক করে কোনো বার্তা দিয়েছে এমনটি আমাদের নজরে আসেনি। আমরা শুধু উল্লেখ করতে চাই, হ্যাঁ, জামাতকে যারা সমর্থন করেন তারা হয়তো আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলবেন যে বিএনপির লোকজনও এরকম করে। খেয়াল রাখবেন, নিচের টায়ারে অনেক কিছু হতে পারে, কিন্তু শীর্ষ পর্যায়ে এমন একটা ভাবভঙ্গি প্রকাশভঙ্গি থাকা উচিত যাতে অন্তত রাজনীতির পরিবেশটা কোনো কারণেই পঙ্কিলতার দিকে না যায়। আমি উল্লেখ করতে চাই যারা এরকম বলবেন যে বিএনপিও এরকম করে থাকে তাদের জন্য, বিএনপি নানা ধরনের অসঙ্গত কর্মকাণ্ড করার জন্য তাদের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জামাত ইসলামী কয়টা ব্যবস্থা নিয়েছেন? জামাতের একজন প্রার্থী, তিনি ওসি নাকি তাকে স্যালুট দিতে হবে, ইউনো তার কাছ থেকে শুনে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবেন, এই ধরনের অসঙ্গত কথার বলার পরও তার সম্পর্কে জামাত কোনো ব্যবস্থা নিয়েছে অথবা তাকে সতর্ক করেছে দেখেছি। আমির হামজার কথা বললাম, এই যে ডাক্তার সাহেব যিনি ঢাকা 17 আসনের প্রার্থী বললাম, কি ব্যবস্থা জামাত ইসলামী নিয়েছে আমাদের কাছে দৃশ্যমান না। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই, শামসুজ্জামান দুদু একজন সিনিয়র নেতা বিএনপির, তিনি অসংলগ্ন বক্তব্যের জন্য বিএনপি তাকে চিঠি দিয়ে সতর্ক করেছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু একজন সিনিয়র নেতা, তাকে সতর্ক করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার দলীয় পদ চেয়ারপারসনের উপদেষ্টা, সেটি কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, তাকে সতর্ক করা হয়েছিল। এ ধরনের মেজার্স কিন্তু দিয়ে বিএনপি অন্তত এই সৌজন্যতাটুকু দেখিয়েছে যে তারা রাজনীতিতে এনার্কি তৈরি করে, অস্বাভাবিক অসৌজন্যমূলক পরিবেশ তৈরি করে এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিতে তারা রাজি নন। ঠিক একই প্রত্যাশা জামাতের কাছে। আসলে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ের পরে এবং জামাত ইসলামীর একটা ধারণা হয়েছে যে তারা ক্ষেত্র বিশেষে বিএনপির থেকেও বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্ন নিশ্চয়ই দেখতে পারেন। তাদের এক নেতা তো দম্ভক্তি করে বলেছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে, বিএনপিকে বিরোধী দলে বসতে হবে। আপনাদের এই প্রত্যাশা থাকতেই পারে, সেই প্রত্যাশার পরিপ্রেক্ষিতে আরো সঙ্গত সংযত আচরণ করলে বরঞ্চ আপনারা ভালো করবেন।
এই ধরনের অন্যায়, অসঙ্গত, অসৌজন্যমূলক বিকৃত ভাষা ব্যবহার করে দেশের সর্বজন শ্রদ্ধেয় নেতা নেত্রী সম্পর্কে বিকৃত কথা বলে জনগণের মন পাওয়া, এর থেকে আপনারা দিন দিন দূরে সরবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখার স্বার্থেই এই কথাবার্তা, এই বিকৃত ভাষা ব্যবহার এবং এই লাগামহীন আচরণের লাগাম টানা খুবই আবশ্যক। সেটা জামাতের জন্য বলছি, এবং সাথে সাথে অন্য রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এই বিষয়ে যত্নবান হবেন এমন প্রত্যাশা করছি। ধন্যবাদ।